সবেমাত্র কলকাতা এসেছি। মাথা গোঁজা একটা বাসা চাই। একটা চাকরি আছে, কিন্তু তার বেতন নামমাত্র। সেটাকে আপাতত সম্বল করে ভালো চাকরি খুঁজতে হবে। তাই কলকাতা থেকেই সেটা করব বলে ঠিক করলাম। কিন্তু চাকরির বহর আর মাস কামাই দেখে কেউই ভরসা করে বাড়ি ভাড়া দিতে রাজি নয়। তাদেরও দোষ নেই। ভাড়া যা চাইছে সেটা না আমার পোষাচ্ছে, আর আমি যা চাইছি না তাতে তাদের পোষাচ্ছে। দর কষাকষি চলছে আজ, তা বেশ কয়েকদিন যাবে। আপাতত বন্ধুর বাড়ি উঠেছি, কিন্তু অন্যের বাড়ি থাকা আমার কোনোদিনও পোষায় না। হ্যাঁ, 2 সপ্তাহ ঠিক আছে, তবে তার বেশি। তাছাড়া সেও বিবাহিত। অতএব আমাকে কেন্দ্র করে যদি কোনো দাম্পত্য কোলাহল হয়, তার ভুক্তভোগী যে আমিই হব, এই বুঝে মনস্থির করে সুশান্তকে বললাম, আশেপাশে কোনো বাড়ি খালি আছে কি? কি জন্য? ভালো একটা চাকরি পা, তারপর যা। অকারণে টাকা কেন খরচ করবি? না ভাই, তুই একা থাকলে না একটা মানে হতো। আরে ধুর, সে কোনো ব্যাপারই না। আমি রাজি হলাম না। বললাম, কিন্তু আমার ভালো লাগে না রে। আমি পেপারে পড়লাম জানিস, ওই মদনমোহন রোডে একটা ফাঁকা বাড়ি আছে, একটাই ঘর আর একটা বাথরুম। আমি কাল কথাও বলেছিলাম, সব ঠিক আছে, কিন্তু ওই রান্নার জায়গা নেই। তবে একটু বেশি দিলে বাড়ির মালিকের ঘর থেকেই খাবার আসবে। আচ্ছা, তাহলে যখন স্থির করেইছিস তখন যা। সমস্যা হলে ফোন করিস, কিছু লাগলে লজ্জা পাস না বলতে। তো কবে শিফট করবি ভাবছিস? এই তো কাল অক্ষয় তৃতীয়া, শুভ দিন। সুশান্ত একটু রেগে গেছিল, আজ বলে কালই বেরোবো শুনে, কিন্তু আটকালো না। আমার বিশেষ জিনিসপত্র নেই, তাই একটা রিক্সা করে চলে গেলাম মদনমোহন রোডের বাড়িতে। বেশি দূর না, কয়েক কিলোমিটারের মধ্যেই। রিক্সা থেকে নেমে ভাড়া চুকিয়ে সদর দরজার কাছে এসে কড়া নাড়লাম, কিন্তু দরজা খুলতে কেউ আসলো না। আমি একটু অপেক্ষা করব কি, এই ভেবে একটা বিড়ি জ্বালালাম। তাতে বেশ খানিক টান দিলাম। সেটা ফেলে পা দিয়ে মারিয়ে দরজাটাতে আবার কড়া নাড়তে যাব, দেখি ক্যাঁচ শব্দে খুলে গেল। আমি চাতালের মধ্যে এসে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আচ্ছা উপরে উঠে যাব কি? আসলে আমার ঘরটা ওই ছাদের চিলে কোঠাতে। বাড়ির মালিক দুটোই বুড়ো বুড়ি, কিন্তু তারা গেলেন কোথায়? আমি এদিক ওদিক চোখ চেয়েও কাউকে দেখতে পেলাম না। তাহলে আমি কি ভুল বাড়িতে এলাম? এই ভেবে আমি আমার সুটকেসটা শান বাঁধানো মাটিতে রেখে যেই ঘুরেছি, দেখি একটা লুঙ্গি পরা বুড়ো কাস্তে কাস্তে বাজারের থলি নিয়ে ঢুকছেন। ও আচ্ছা, ইনি তবে 5 কড়ি পোদ্দার। তিনি ঢুকে সদর দরজা ভেজিয়ে ঘুরে তাকিয়ে আমাকে দেখতে লাগলেন। দূর থেকে চিনতে পারছেন না ভেবে আমি ওনার কাছে এগোতে যাচ্ছি, অমনি 5কড়িবাবু বললেন, বাছা, তুমি কি সেই লোক আজ আসার কথা ছিল?
লোকটার গলাটা অদ্ভুত, গলাতে সর্দি বসেছে। গতকাল এসে বাড়ি ঠিক করেছিলাম, তখন এনার গলা কিন্তু বেশ পরিষ্কার ছিল। তা ঠান্ডা গরমের ফল হতে পারে। আমি বললাম, হ্যাঁ আমি সেই। আচ্ছা, আপনার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, তা একটু লেগেছে। এ কি খোকা, তোমার বাকি মালপত্র কই? আগে এই সুটকেসই আমার সংসার বলতে পারেন। মাসে 1,000 টাকা দিতে পারবে তো? এবার আমি হেসে উঠলাম। আমার মাইনে যা পাই তাতে 1,000 টাকা এনাদের দিতে পারবো না এমন অকিঞ্চন নয় বটে। আমি মুখ বেশ গম্ভীর করে বললাম, হ্যাঁ নিশ্চয়ই পারবো। যতটা কথা হয়েছে ততটাই মাসের প্রথম দিনেই পেয়ে যাবেন। বেশ বেশ, ওই ঘরের একটা গতি করতে পেরে নিশ্চিত হলুম। আমরা বুড়ো বুড়ি উপরে উঠতে পারি না, আর জগা মানে আমাদের চাকরটা কয়েকদিন ছুটি নিয়ে বাড়ি গেছে। তোমার ভাগ্যি ভালো, যাওয়ার আগের দিনই তোমার ঘরটা পরিষ্কার করে গেছে। হয়তো একটু ঝাড় দিতে হতে পারে, না তো অসুবিধা নেই কোনো। সে আমি দিয়ে দেব। আপনারা দুজন এত বড় বাড়িতে একা একা থাকেন? একা কোথায় হে? আমার সাথে উনি আর ওনার সাথে আমি থাকি তো। ওহো, আর ছেলেপুলে নেই? প্রশ্নটা করেই বুঝলাম উচিত প্রশ্ন করিনি। কিন্তু তিনি রাগলেন না, আবার উষ্মাও দেখালেন না। তবে দুঃখ পেয়েছেন বোধ হলো। বললেন, বৌমা থাকতে নাতি এখানে থাকবে ভেবেছ? সে বর্তমানে আমেরিকাতে থাকে, বৌমাও ওখানে। ছেলেকেও পোস্টিং নিতেই হলো, সে বাদ দাও। ও বাবা, সাংসারিক ঝামেলা, বেশি কথা বাড়াবো না। আমি ঠিক এই ভয়েই বিয়ে করিনি। বয়স আমার 30 ছুঁই ছুঁই, তাও। আমি কথা ঘোরানোর জন্য বললাম, "আহ, তাহলে কোন দিক দিয়ে উঠবো?" লোকটা আনমনা হয়ে গেছিল। আমি দুবার একই প্রশ্ন করতে সম্বিত ফিরে বললেন, ওই যে, ওই দেখো সিঁড়ি, উপরে উঠেই ছাদ, আর ছাদের ধারেই তোমার ঘর। আজ এখানে খাবে তো? না না, আমি ঘরে মাল রেখেই অফিস যাব। স্নান করেই এসেছি বন্ধুর বাড়ি থেকে, আমি না হয় রাতে খাবো। বেশ কথা। এই বলে পাঁচকড়িবাবু রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি রান্নাঘরের খুন্তির টুংটাং আওয়াজ শুনেছিলাম বটে, কিন্তু কাউকে দেখিনি। আমি উপরে উঠে প্রথমে যেটা চোখে পড়ল তা হলো ছাদের ধার বরাবর একটা দোলনা আছে। মনে মনে খুশি হলাম। আমার দোলনাতে বসে থাকতে দারুণ লাগে। দোলে দোদুল দোলে দুলনা গানটা মনে পড়তেই বাঁদিকে চেয়ে দেখি একটা ঘর। আচ্ছা, এটাই তবে আমার ঘর। আগলটা খালি তোলা আছে আলগা করে। সেটা নামিয়ে দরজা ঠেলে ঘর খুলে দেখি একার পক্ষে বেশ বড় ঘর, বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে। একটা খাট আর একটা ড্রেসিং টেবিল বাদে আর কিছু নেই বলেই মনে হয় এতটা ফাঁকা ফাঁকা লাগছে।
ড্রেসিং টেবিলের ওপর ধুলোর পুরু স্তর। মানে ওই জগা এনাদের বার্ধক্যের সুবিধা নিয়ে ওই বলে না, দাদুর গায়ে হাত বোলানোর মতন করে মেঝেটা খালি ঝাঁট দিয়েছিল। তাই মোটামুটি ওই মেঝেটারই একটু সুশ্রী আছে বলা যায়। তা থাক, এ বেলাটা থাক। কাল রবিবার, সারা সকাল ধরে না হয় ঘরের রূপচর্চাই করব। আমি আর কাল বিলম্ব না করে অফিসে বেরিয়ে পড়লাম। সেই দিন অফিসে একটা খবর শুনলাম। আমি রবিকে বললাম নতুন বাড়ির ব্যাপারটা। সেটা শুনে সে বলল, পাড়াটা ভালো, কিন্তু শুনলাম নাকি কয়েকদিন আগে ওখানে একটা ফ্যামিলি সুইসাইড অ্যাটেম্প করেছে। পুলিশ যদিও তদন্ত করছে। কেন, তুই কোনো খবর পাসনি? আমি ওসব শুনিনি রে, তোর কাছ থেকে এই শুনছি প্রথম। আর তাছাড়া আমার সব ভেবেও লাভ নেই, ভয় ডর বড়ই কম। এই দেখ না, জীবনই এত ভয় দেখাচ্ছে, এ আর এমন কি। কথা বিশেষ এগোলো না, কিন্তু মাথায় ঘুর ঘুর করছিল ওটা। রাতে খেতে বসেছি ওনাদের দালানে, আমি, পাঁচকড়িবাবু আর ওনার পত্নী শ্যামলী। এই প্রথম শ্যামলী দেবীকে দেখলাম। দেখে ভালো লাগলো না মোটেও। কিরকম যেন অদ্ভুত ধরনের দেখতে। কোটরে বসা চোখ, সিঁদুর যেন কেউ লেপে দিয়েছে, চুল উস্কো খুস্কো এলোমেলো। দেখেই মনে হয় হয় খুব ঝড়ের কবলে পড়েছেন, না তো এই পাঁচকড়িবাবু কিছু করেছেন। এটা ভেবেই আমার কেন জানি না পাঁচকড়িবাবুর ওপর ভয়ানক রাগ হলো। আমি তাও হজম করে গেলাম। সুইসাইডের ব্যাপারটার উচ্চবাচ্যই করলাম না। পাঁচকড়িবাবুর পত্নীও কিছু বললেন না। অন্তত ভেবেছিলাম এই কোথায় চাকরি করি, বাড়িতে কে কে আছে ইত্যাদি জিজ্ঞেস করবেন, মানে যেমনটা সবাই জিজ্ঞেস করে থাকেন আর কি প্রথম দেখায়। তাই ইনি দেখলাম কথা না বলতে পারলেই বাঁচেন। আমিও বিশেষ কথা বাড়ালাম না। একবার যদিও বললাম, মাসিমা খাবার খুব ভালো হয়েছিল। প্রত্যুত্তরে ফোকলা মুখে একটু হাসলো। সেটা দেখে মনে হলো নিতান্ত একেবারে উত্তর না দিলে যদি খারাপ দেখায়, সেই ভেবেই করলেন আর কি। বিশেষ করে ভাড়াটিয়া মানে লক্ষ্মী কিনা। পাঁচকড়িবাবু সেটাকে সামলানোর জন্য বললেন, তুমি ওনার হাসি দেখতে পেলে? আমি গত 1 মাসে একদিনও দেখিনি। তোমার ভালো লেগেছে এই সামান্য খাবার? বেশ, তোমার জীবনে অন্যের অভাব হবে না তবে। উনি যখন এটা বলছিলেন আমি মুগ্ধ ছিলাম। কুলকুচি করে ভেজা মুখে হেসে বললাম, "হ্যাঁ, জানেন এই কথাটা আমার মাও বলতেন। তা দেখা যাক ভাগ্যে কি আছে।" না না, দেখো, তা তুমি কোনো অন্নপূর্ণার দেখা পাওনি এতদিনে? আগে না, আমার ওইদিকে বিশেষ নজর পড়েনি। আমার এই বিষয় নিয়ে অন্য লোকের সাথে আলোচনা করতে ভালো লাগে না। আমি আড়মোড়া ভেঙে বললাম, ইয়ে পাঁচকড়িবাবু, চলি বুঝলেন, কাল আবার সকাল সকাল দৌড়াতে হবে। ঘরটাও মোছামুছি আছে, আবার কিছু কেনাকাটারও আছে। চললাম, হ্যাঁ, শুভরাত্রি। উত্তরে পাঁচকড়িবাবু শুভরাত্রি বলে অন্ধকারে মিলিয়ে গেলেন।
অদ্ভুত এটাও লাগছিল, এই খাওয়ার সময় ছাড়া বিশেষ আলোয় জ্বলে না বাড়িতে। কিরকম অদ্ভুতুরে একটা ব্যাপার। খাওয়ার সময় লাইটটাও টিম টিম করে জ্বলছিল, তাতে খালি খাবারগুলোই যা দেখতে পাচ্ছিলাম। খালি কিছু বলিনি প্রথম দিন বলেই, কাল সকালেই বলি। কারেন্ট সর্বত্র দাপটের সাথে আছে, খালি নিচের ঘরেই নেই। নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কিন্তু উনি একটা ইলেকট্রিশিয়ানকে ডাকতে পারছেন না। কাল না ডাকলে আমিই ডাকবো। হয় এই পাঁচকড়ি বাবু অত্যন্ত কুঁড়ে আলসে মানুষ, না তো হাড় কিপটি। খাবার যা করেছিল ভালো, কিন্তু যার ছেলে আমেরিকাতে থাকে সে এরকম নাম কাওয়াজতে খাবেন না। ইনি আলবাত কিপটে। যতদিন থাকবো ততদিন এসব কিপটেমো সহ্য করতে হবে। উফ, ভেবেই হাতকে উঠলাম। অন্ধকার আকাশ, মনে হয় আজ অমাবস্যা। অফিস থেকে ফেরার সময় একটা সিগারেট নিয়ে এসেছি। দিনের শেষে এটা আমার চাই, সেই কলেজ জীবন থেকে। তখন খালি লুকিয়ে লুকিয়ে খেতে হতো। এই যা, বেশ বসে খাওয়ার জায়গা আছে বটে। দোলনাতে চোখ পড়ল, সেটাতে বসে সবে দেশলাই জ্বালিয়ে সিগারেটটা ধরাবো বলে মুখের কাছে আগুনটা এনেছি, হঠাৎ কি একটা নড়ে উঠল। তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। ওটা ওটা কি? গলা গলা শুকিয়ে গেল আমার। ঢোক গিললেও তাতে গলা ভিজল না। আমি সেই দিকে ভ্যাবাচাকার মতো তাকিয়ে রইলাম। হুঁশ ফিরল যখন প্রজ্বলিত দেশলাইয়ের আগুনটা আমার আঙুলে ছেঁকা দিল। হাতটা নড়ে উঠল, আর তিনিও মিয়াও শব্দে ছাদের পাঁচিল থেকে নেমে গেলেন। ঘাম দিয়ে জ্বর ছাড়লো মনে হলো। এরপর আমি সিগারেটটা মনের সুখে টানা 10 মিনিট ধরে টানলাম। উঠে দাঁড়িয়ে আর মোড়া ভেঙে একটা হাই তুললাম বেশ আয়েস করে। এরপর ঘুরে দোলনা পেরিয়ে যেইখানে এগিয়েছি, পিছন দিক থেকে আবার একটা আওয়াজ কানে এলো। সেটা অবশ্য দোলনাটা চড়ার সময় টের পেয়েছিলাম। ওই যে দোলনা দোলার সময় ঝোলার মরচে ধরা হুকগুলোতে যেমন ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় না, ওই রকম একটা আওয়াজ এলো। ঘাড় সাথে সাথে ঘুরিয়ে দেখলাম ফাঁকা, কেউ নেই। মনে হয় হাওয়াতে দুলছে সেটা। আমি আবার হাতে করে সেটাকে সাম্যাবস্থাতে রেখে দিতে গেলাম। তবে কিরকম ভারী ভারী ঠেকছে না, ঘুম পেয়েছি মনে হয়, তাই গায়ে আর জোর নেই। তবে এটাও স্থির করলাম, কাল সকালে উঠেই পাঁচকড়ি বাবুকে বলবো একটু কেরোসিন কিংবা নিদেনপোকে একটু সরিষার তেল দিক, যাতে ওই জঘন্য আওয়াজটা বন্ধ হয়। কত কি যে বলতে হবে পাঁচকড়ি বাবুকে, মনে হয় একটা বড় সড়ো ফর্দই দিতে হবে। আচ্ছা, আগে কি কেউ এই বাড়িতে ভাড়া ছিল না? আর থাকলেও কেউ কিছু বলতো না কেন? না বলে বলে মনে হয়েছে যে তার কিপ্টেমো সবাই মেনে নেবে এইভাবেই। আমি ঘরে ঢুকে একটু কুলদেবতার ইষ্ট নাম জপতে বসলাম। মিনিট 5 পরে বিছানাতে গা এলিয়ে শুয়ে পড়লাম।
সারাদিনের ধকলের পর এই ঘুমটা আমার দরকার মনে করে চোখ বুঝলাম। তন্দ্রা এলো, এও বুঝলাম। তারপর আর মনে নেই। ঘুম ভাঙলো তখন ছাদের অ্যাসবেস্টসের চালে ঝুমঝুমে বৃষ্টির তবলা বাজছে। সেই আওয়াজটা ছাপিয়ে আরো একটা আওয়াজ আসছে, মনে হয় ছাদ থেকে। তাহলে পাঁচকুড়িবাবু কি এত রাতে ছাদে জামা কাপড় তুলতে এলো? মানে এর কি সব কিছুতেই একটা অস্বাভাবিকতা আছে নাকি? আচ্ছা, এই বৃষ্টিতে জামা কাপড় যা ভেজা তো ভিজেই গেছে, আর তুলে কি লাভ? এবার একটা ভুবন পাকানো বাজ পড়ল। মরিগুলো বেশ কাছেই পড়েছে, কিন্তু এ কি ছাদের দিকে জানলাটা কে খুললো? হ্যাঁ, না, আমি তো ভিজিয়ে শুয়েছিলাম। কি অবস্থা! কিপটে পাঁচকুড়িবাবু এটাও সারায়নি। মানে অপারগতার সুযোগ নিয়েছেন। এই ঘরের ভাড়া 1000 টাকা। না, সুশান্ত দেখছি ঠিকই বলেছিল। এটা এটা আমিই করলাম, কিন্তু একটা মাস তো থাকতেই হবে, অন্তত অন্তত 15 দিন তো বটেই। আবার আজই অফিস থেকে ফেরার সময় টাকা তুলে এনেছি। কর করে 500 টাকাটা এমনি জলে দেব নাকি? আমি মশারি থেকে গলে বাইরে বেরোলাম। জানলা বন্ধ করতে গিয়ে যা দেখলাম, আমার হাড় হিম হয়ে গেল। বৃষ্টির ফাঁক গলে চোখ যেতেই দেখলাম দোলনার পাশে কারা যেন দাঁড়িয়ে, ছায়ামূর্তি। ওরে বাবারে, চিন্তারা দিয়ে ঠান্ডা স্রোত হয়ে এলো। 4 জন দাঁড়িয়ে। হঠাৎ রবির সেই 4 জনের কথা মনে পড়ে যেতে দেখলাম ছায়ামূর্তির শরীর সামনের দিকে থাকলেও মাথা পেছন দিকে ঘুরে গেল। আর আমি মাথা নামানোর সময় পেলাম না। ওরা দেখে ফেলল আমাকে, আর বাঁচার সুযোগ নেই। দেখতে দেখতে 4 জনই আমার ঘরের সেই জানলার সামনে এসে দাঁড়ালো। যেন 15টা হাত উড়েই চলে এসছে। এক ঝটকাতে দোলনা থেকে ঘরের জানলা। আর কি সেই বিভৎস তাদের মুখ, কি বলবো! বিশেষ করে যাদেরকে দেখলাম তাদের দুজনকে চিনিও না। একটা বাচ্চা আর একটা লোক। কিন্তু তাদের পিছন থেকে যার মুখটা দেখলাম তা দেখে চোখ বিস্ফারিত হলো। চোখ মুখে দেখলাম লোকটার 2 চোখ উল্টানো, জিভ বেরিয়ে আছে, মুখের পাশ দিয়ে গেজলা উঠেছে। কি পাঁচকুড়িবাবু, আপনি? একটা অদ্ভুত ফুতুরে ভারী গলায় উত্তর দিলেন, ভূত পাঁচকুড়ি পোদ্দার। তার মুখ নড়ল না বটে, কিন্তু স্পষ্ট শুনলাম, কিরকম ভড়কে দিলাম? মনে মনে আমাকে কিপটে ভেবেছিলে? আসলে আমরা এই ঘরটা এই জন্যই ভাড়া দিই। তাজা রক্ত খেয়েই গত 1 মাস বেঁচে আছি ভূত হয়ে।
এর আগে এই ঘরেই তোমার আগে আরো 3 জনের যা পরিণতি করেছিলাম, তোমারও সেই পরিণতি হবে। আমার আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। ভূত ভূত পাঁচকুড়ি পোদ্দারি বললে, আমরা কে জানতে চাইছো? মরার আগে জেনে যাও সেটা। অতৃপ্ত আত্মা আমাদের বাড়িতে থাকবে না। আগের 3জন তোমার ঠিক পেছনেই, তারা আমারই অনুগত। এই বৃষ্টি তাদের কাছে নতুন শিকারের বার্তা বহে। এই পাড়াতে কয়েকদিন আগে 4জন আত্মহত্যা করেছিল, শুনেছিলে? আমি কোনো মতে ঘাড় নাড়লাম। অনুভব করলাম ঘাড়ের 3 দিক দিয়ে 3টে নাক দিয়ে সজোরে নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। তাদের প্রশ্বাসের পর নির্গত হাওয়া অনুভূত হলো। পাঁচকুড়ি বলে চললেন, হ্যাঁ, আমরাই সেই 4জন। এই আমার নাতি, আর এই হলো আমার ছেলে। বলে দুটো ভয়ঙ্কর মূর্তির দিক দেখালো। একটা বছর 5-এর বাচ্চা, আর একটা বছর 35-এর জোয়ান লোক। পাঁচকুড়ি বাবু এবার কাঁদো কাঁদো গলা, বাবা ও তো কাঁদে। দোলনা চড়তে গিয়ে আমার নাতি ছাদ থেকে পড়ে মারা গেল। আমার ছেলে বিকাশই দোল দিচ্ছিল, আমি সাবধান করলাম। সে জোরে জোরে দোল দিতে থাকলো। নাতিও তত খিলিখিলিয়ে হেসে উঠল। সেই সময়ই হলো বিপত্তি। একটু বেশি দোলের ফলে হাত 5 বেশি উঠে গেল নাতি। দোলনার দড়ি থেকে হাত স্লিপ খেলো, সোজা উড়ে গিয়ে নিচে। ইস, সে এক রক্তাক্ত কাণ্ড। নাতিকে নিয়ে যখন ছোটাছুটি, পাড়া থেকে খবর পেলুম। ছাদ থেকে লাফ দিয়ে আমার ছেলে সুইসাইড করলো। আমার একমাত্র ছেলে। পুত্র শোকে শ্যামলী গায়ে দিল আগুন, ওই নিচের রান্নাঘর থেকেই। আর আমার বেঁচে কি লাভ? তবে লাগালাম গলায় ফাঁস। এই রাতের মাংসটা খেলে, এটা কার জানো? জানি না, জানার ইচ্ছেও নেই, কিন্তু কিন্তু পাঁচকুড়ি বাবু ছাড়লেন কই, বললে, তোমার ঠিক আগেই যাকে সাবার করেছিলাম তার। আর সে তোমার ঠিক পেছনে। তুমি তার মাংস রসিয়ে রসিয়ে খেলে, আর সে খাবে না। লেগে পড়ো। সেটা কথা না, নির্দেশ। আর সেটা গেল আমার পিছনে দাঁড়ানো সন্ধ্যাটার দিকে। সে এগিয়ে এলো। তার মুহূর্ষ হাত চোখে পড়ল। বড় বড় লোক, সেটা থেকে রক্ত পড়ছে। ওরে বাবা গো! ছিটকে লাফিয়ে উঠলাম।
বাবাকে বলে এমন হল্লা করলাম যে পাশের ঘর থেকে সুশান্ত দৌড়ে চলে এলো। কি হলো রে, কি হলো? আমি আ- আমি আমি কোথায়? কোথায় আবার কি? আমার বাড়িতে? কি হয়েছে? হ্যাঁ, কি বলছিস? তোর তোর বাড়িতে? আমি আমি যাইনি। কোথায় যাবি? ভাড়া বাড়ি? ধুর বোকা, তুই তো সেটা কাল সকালে যাবি বললি। মাঝরাতে কি ওই বাড়িতে থাকার স্বপ্ন দেখলি নাকি? একটু ধাতস্থ হলাম। সুশান্ত জল এগিয়ে দিতে সেটা এক নিমেষে শেষ করলাম। উফ, ধরে প্রাণ ফিরছে জলটা খেয়ে। উফ, সুশান্ত হাত বাড়িয়ে আমার হাতের উপর তার হাতটা চেপে ধরে বলল, কি রে, কি স্বপ্ন দেখেছিলি? স্বপ্ন? হাহ, বাপের জন্মেও এমন স্বপ্ন দেখিনি রে। হাঁপাতে হাঁপাতে বলে চললাম, আচ্ছা আচ্ছা, যে পাড়াতে বাড়িটা দেখেছিলাম ওই পাড়াতে কোনো কাণ্ড ঘটেছিল? হ্যাঁ, এই ধর কয়েকদিন আগে। ঠিক কয়েকদিন আগে না, ওই মাসখানেক আগে একটা বাড়িতে 4 জন সুইসাইড করেছিল। কেন বলতো? আচ্ছা আচ্ছা, ওই যে লোকটার নামটা কি বলতো? হ্যাঁ, লোকটার নাম কি? পাঁচকড়ি পোদ্দার? হ্যাঁ, তুই জানলি কি করে? আরে আরে, আমি তো ওনার সাথেই কথা বলে বাড়ি ভাড়া করেছিলাম। কি? এবার সুশান্ত আঁতকে উঠল, বলল, তুই কি পাগল? আমাকে বলিসনি কেন? জানিস ওই বাড়িতে গত 1 মাসে যে কজন ভাড়া গেছিল তাদের কি কেউ খুঁজে পায়নি? খোঁজ খোঁজ আর পাবেও না। তুই কি করে জানলি? আরে স্বপ্নে দেখলাম ওই ভাড়াটিয়াদের প্রথম কে মেরেছিল ওই পাঁচকড়ি বাবুরাই। তার মাংস নাকি খাইয়েছিল পরের জনকে, আর পরের জনকে আবার প্রথম জন মারে জানিস। তারপর ওই দ্বিতীয় জনের মাংস তৃতীয় জনকে খাইয়েছিল। আমি স্বপ্নে দেখলাম আমি চতুর্থ, যাকে নাকি তৃতীয় জনের মাংস খাওয়ানো হয়েছিল। এটা কি টেস্ট ম্যাচ চলছে নাকি? আরে সত্যি রে, তুই বিশ্বাস কর। কাল কাল না তুই পুলিশকে বলিস তো বাড়িটা সিল করে দিতে। বাড়ি সিলি, কিন্তু তুই কি করে ঢুকলি জানি না। আমাকে বলতে পারতিস, আমি তখনই মানা করতাম, সাথে ইতিহাসটাও বলতাম। হ্যাঁ, কিন্তু তোর বলা ইতিহাসটা অসমাপ্তই থাকতো বল। ভাড়াটিয়া 3 জনের কেসটা অধরা অনাবিষ্কৃতই থেকে যেত, চাপা পড়ে যেত। আমি স্বপ্ন দেখে সেটাকে সম্পূর্ণ করলাম। হ্যাঁ, কি বলিস? শোন না, তুই কাল পুলিশকে বলিস অন্তত বাড়িটা সার্চ করতে একবার হলেও। ওই রান্নাঘরে কিছু না কিছু পাবেই ওরা। যদিও পুলিশ কিছু পেয়েছিল কিনা সেই দিনের পর আর সুশান্তকে সেটা জিজ্ঞেস করিনি।